জন বোধহয় পার্টিসিপেট করছে ফ্রম বিএনপি। কারণ বিএনপি কি করবে আই ডোন্ট নো। আমি তো মনে করি আমি বহিষ্কার করেছে বিএনপি তাদের 73 জনকে 73 জনকে বহিষ্কার করেছে। তো এরকম বহিষ্কার করতে 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 তো তারা কোন দিকে যাবে কোনো ঠিক না। দে ক্যান বি সোল্ড, দে ক্যান বি বট, যা আমরা দেখলাম এর আগে। এখন ব্যাপারটা হলো যে এটা তো চলে গেল, যদি আপনি আমার ইচ্ছা হলো আমি পতাকা দিলাম না এবার, তো ওই আইনটা পরিবর্তন করাতে এখন যে কেউ দাঁড়াতে পারে, ওটা সমস্যা হচ্ছে না। আর বাকি জিনিস আপনি পরটা বললেন যে ভূ রাজনীতি বা আমাদের কূটনৈতিক সম্পর্ক। আমাদের কূটনৈতিক সম্পর্ক তো আমি যেটা দেখছিলাম এই পর্যন্ত একটা ব্যালেন্স মেনটেন হয়েছিল মোটামুটি মোটামুটি। কারণ আমরা তিনটি দেশের উপরেই এখন পলিটিক্যাল এক ধরনের নির্ভরশীলতা, চাপ বলেন, নির্ভরশীলতা হয়ে গেছে। আমরা বাকিদের আর এখন কোনো পরোয়া টরোয়া করি না। রাশিয়া, চায়না, ইন্ডিয়া অফকোর্স এখন আমাদের উপরে সবচেয়ে বড় শক্তি, কারণ ইন্ডিয়ার হাতে তো এখন আর কেউ নাই। নেপাল মোটামুটি নিউট্রালে চলে গেছে, শ্রীলঙ্কাও আছি নাই, এরকম রয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশকে ইন্ডিয়ার খুব বেশি প্রয়োজন, নেপালের যত প্রয়োজন না বা শ্রীলঙ্কার যত প্রয়োজন না তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে। এমনকি আপনার মালদ্বীপে যেটা ধারণা করা হয়েছিল ভারতের পক্ষ থেকে যে প্রেসিডেন্ট যা করছে, কিন্তু পার্লামেন্টের যে ভোটটা হবে সেই ভোটটা তো ভালো হয়, ওখানে তো ভোট নিয়ে কেউ কমপ্লেন করে না। পার্লামেন্ট এখন 60% মজুর লোক আসছে, তার মানে কি যে ওই ইন্ডিয়া বর্জন করো, এটা তো একটা ইন্ডিয়ার জন্য সেটব্যাক হয়েছে। হাউএভার, সো দেয়ারফর এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া একটা কর্তৃত্ব রাখতে হবে, এটা তাদের জিও পলিটিক্যাল নেসেসিটি। কিন্তু ব্যাপারটা হলো যে রিলেশনশিপ যদি ভালো না হয়, এই যে কথাটা হচ্ছে যে এখানেও তো যে ভারতীয় পণ্য বর্জন করো, পণ্য হয়তো বর্জন হচ্ছে না যেভাবে কথা, কিন্তু কথাটা হলো সেন্টিমেন্ট হ্যাজ গ্রোন। সেন্টিমেন্টটা কেন গ্রো করছে? ইন্ডিয়ার সাথে আমাদের এমন তো কোনো নাই যুদ্ধ বিগ্রহ বা কাশ্মীর নিয়ে গণ্ডগোল বা অমুক নিয়ে গণ্ডগোল, তাহলে এই সেন্টিমেন্টটা গ্রো করছে কাদের মধ্যে? ইয়াং জেনারেশনের মধ্যে। আমরা তো যা আছে, হ্যাঁ, এই ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে গ্রো কেন করছে এই কারণে যে অনেকটা অ্যাজ এ সার্বভৌম কান্ট্রির মধ্যে আরেকটি দেশের এই ধরনের এখন তো ওপেন যে ভারত বলে, মানে ভারত চেয়েছিল বলেই ইলেকশনটা এরকম আছে, তো আমি বলছি না, এখানে অনেক মন্ত্রী মহোদয়ও বলছে এই কথাগুলো, পরিষ্কার করে বলছে। তো কাজেই সেইখানে আর তো থাকে না কোনো কিছু। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে, এটা একটা অর্থনৈতিক বিষয়। আমি বলছি না, যারা অর্থনীতিবিদ আমাদের দেশের যারা বড় বড় অর্থনীতিবিদ আছেন তারা বলছেন যে আমরা একটা সংকটের মধ্যে যাচ্ছি, হুইচ ইজ ভিজিবল। এই যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছিল এগুলো বন্ধ হয়ে আছে। তো পত্রপত্রিকার থেকে আমি বলছি, অর্থনীতির মানুষ এখানে আছেন, উনি তো আছেন, উনি তো বলবেনই, আমি তো লেম্যান হিসাবে বলছি এগুলো বন্ধ হয়ে যাবে। পত্রপত্রিকা বলছে কেন বন্ধ হয়ে যাবে? ফান্ডের প্রবলেম। যেমন এই যে এক্সপ্রেসওয়ে কতদূর গিয়ে এখন তো আমি চোখেই দেখা যায় যে কাজ হচ্ছে না, তার মানে অর্থের একটা সমস্যা। সিমিলারলি আরও অনেকগুলো প্রজেক্টের মধ্যে অর্থ সমস্যা। আজকেই পত্রিকা পড়লাম যে সেকেন্ড ইউনিট অফ মাতার বাড়ি, ওটা হচ্ছে না কারণ জাপান পয়সা দিতে পারছে না। কেন দিতে পারছে না এটা জাপান বলতে পারবে। দিতে পারছে না, দিচ্ছে না, হোয়াটএভার, মানে হয় না অনেকটা, মানে ভদ্রতার খাতিরে বলা হয় দিতে পারছে না। জাপান কি একেবারে গরিব হয়ে গেল হঠাৎ করে এসে যে দিতে পারছে না? 50টা বছর তারা দিয়ে গেল, তার মানে দের সামথিং রং। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি, আমি যেটা চোখে দেখছি, চায়না ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি। আপনি চায়না ইন্ডিয়ার মধ্যে তুলনা করতে পারবেন না। চায়না একটা সুপার পাওয়ার হিসাবে সে আত্মপ্রকাশের পথে আছে। আমি বলবো না যে চায়না ইকুয়াল টু আমেরিকার শক্তির দিক থেকে, এখনো হয়নি। হয়তো আরও 20-30 বছর লাগবে তাকে টু ডমিনেট দি ওশনস। চায়না এখনো ওশান ডমিনেশনের মধ্যে আসেনি, তারা চেষ্টা করতেছে ফ্লিট তৈরি করে ওশান ডমিনেশনে। তবে তাদের কিছু প্রেজেন্স তো আছে, জিবুতি থেকে শুরু করে হাম্বানটোটা,
আপনার ওই যে মিয়ানমারের যে পোর্ট চুক্পি বোধহয় চুক্পি ওটা, প্লাস এখন যেটা ইন্ডিয়ার বেশি ভারতের কনসার্ন হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন বেস। সাবমেরিন। এবং সাবমেরিন বেসের যে ডিটেলটা আমি পড়লাম, যেটা ওপেন তথ্যে পাওয়া যাচ্ছে, ইটস এ হিউজ থিং। মানে 6টা সাবমেরিনের বে করা হয়েছে সেখানে। অবভিয়াসলি বাংলাদেশের দরকার আছে একটা ফিউচারিস্টিক, কারণ আমাদের তো ব্লু ওয়াটার বা ব্লু ইকোনমি করতে হলে তো এটা লাগবে। আমরা সাবমেরিন উই হ্যাভ নট ব্রট এই সাবমেরিন তো এখন মোটামুটি খুব বিশাল এগ্রেসিভ পোস্টারে যেতে পারে না, বিকজ দিজ আর অল ডিজেল চালিত সাবমেরিন। কিন্তু যে বেসটা তৈরি চাইনিজরা করেছে, অবভিয়াসলি চাইনিজরা করেছে, ট্রেনিং অ্যান্ড অল দিস থিং, এটা নিয়ে হঠাৎ করে ইন্ডিয়ার একটা, এতদিন কিন্তু কিছু বলেনি, বলেছে যে সাবমেরিন কেনার পরে। আর দুটো সাবমেরিন ইন্ডিয়ার জন্য কোনো হুমকি বলে আমি মোটেও মনে করি না। এই দুটো সাবমেরিন নাথিং, 4th লার্জেস্ট নেভি ও 3rd লার্জেস্ট নেভি এখন বোধ হয়, তার সামনে তো এটা কোনো কিছু না। কিন্তু কনসার্ন ওখানে না, কনসার্ন হচ্ছে দ্য ফুটপ্রিন্ট অফ দ্য চায়না। এবং এই চাইনিজ ফুটপ্রিন্টটা বাড়বে এই কারণে, বিকজ অফ দি ইকোনমি। এখন দুনিয়াতে জাপানেরও অত শক্তি এখন নেই যতখানি চায়নার। চায়না ইজ জাস্ট থ্রোয়িং মানি, শুধু বাংলাদেশে না, ইভেন আফ্রো এশিয়ান কান্ট্রিগুলোতে জাস্ট থ্রোয়িং মানি। এবং বিজনেসে তারা যেখানে গেছে, আপনি ইন্ডিয়ার সাথে চায়নার যে বিজনেসে যদি আপনি দেখেন, ইন্ডিয়া ঘাটতিতে আছে বিজনেসে। এবং ইন্ডিয়া যদি বলে আজকে যে আমি চাইনিজ জিনিস কিনবো না, ইন্ডিয়ান ইকোনমি ধসে পড়বে, বিকজ সো মাচ ডিপেন্ডেন্ট। কাজে চায়নার সাথে এখন আপনি অন্য কোনো দেশের তুলনা করতে পারছেন না, নট ইভেন আমেরিকা। আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আরও খারাপ হচ্ছে বিকজ অফ দিস ওয়ার। যেভাবে ইসরায়েলকে আপনার টাকা পয়সা দিতে হচ্ছে ইউক্রেন থেকে তো মোটামুটি আমার মনে হয় আস্তে আস্তে গুটিয়ে আসতেছে। সো আমেরিকার মাসল পাওয়ার, বাট দেন ইকোনমিক পাওয়ার আগে যেরকম ছিল সেরকম আমার মনে হয় না যে আছে কিনা, ওটাও তো বদিউল আলম মজুমদার সব ভালো বলতে পারবেন। বাট চায়না ইজ ডেফিনেটলি ইকোনমিক সুপার পাওয়ার হয়ে গেছে। এবং এই চাইনিজদের $24 বিলিয়ন যেটা প্রমিস করা বাংলাদেশে, এবং একই সাথে বোধহয় 14 বিলিয়নের মধ্যে 5 to 6 বিলিয়ন অলরেডি খরচ হয়ে গেছে, আরও টাকা আসছে, সেই জায়গাতে তার ইনফ্লুয়েন্স থাকবে না। আর আপনি যদি মনে করেন যে কাবলিওয়ালারাও আপনাকে টাকা দিয়েছে, সে সুদ নেবে না, তার ইন্টারেস্ট নাই, সে সুদ তো হয়তো টাকার বিনিময়ে না, তার ইনফ্লুয়েন্স ইজ অলসো ভেরি মাচ রিকোয়ার্ড। সো আমি একটা বিশাল টিল্ট দেখতেছি এখানে, বিশাল শিফট দেখতেছি। সেটা আপনি ইন্ডিয়া থেকে শুরু করে এই পুরো সাবকন্টিনেন্টে। আপনি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়া কবে প্রো আমেরিকান বা প্রো রাশিয়ান ওরকম ছিল? 71-এর পরে যে নেহেরুবিয়ান যে আপনার পলিসিটা ছিল, ফরেন পলিসিতে শিফট হয়ে গেছে, অনেক শিফট হয়ে গেছে। যদিও ভারত এখনও আপনার স্ট্র্যাটেজিক সভারেনিটি মেনটেন করছে অনেকটা, সবটা আগে যা ছিল তা কিন্তু এখন নেই। সো থিংস আর চেঞ্জিং। আপনি কারণ এটার সাথে যদি আমি মিয়ানমারকে নিয়ে আসি, এখনই আপনি ওইটাও আমাকে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ দ্য ফিউচার অফ মিয়ানমার, আমরা জানি না। যে অবস্থা দেখছি, আমার তো মনে হয় 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যে হয়তো মিয়ানমারে আমরা বিশাল পরিবর্তন দেখব, সামাজিক এবং পলিটিক্যাল। সেই পরিবর্তনের সাথে আমরা তাল মিলাতে পারবো কিনা, পারছি কিনা, আমরা কেন কনসার্ন? আমি যেটা বলি, মিয়ানমারের সাথে আমাদের কোনো, মিয়ানমার অ্যাজ এ হোল উই আর নট মাচ বদার্ড। আমাদের সাথে মিয়ানমারের একমাত্র যে বর্ডার সেটা হচ্ছে আরাকান রাজ্যের সাথে, রাখাইনের সাথে, সামান্য একটু চীন রাজ্যের সাথে, খুব কম, জাস্ট সামান্য, না বলতেই বলে। সো রাখাইনে কী হবে, ভবিষ্যৎ রাখাইন কীভাবে, হাউ ইট ইজ এমার্জিং, সেটার উপরে ডিপেন্ড করছে আমাদের এই ইস্ট নীতি বা পূর্ব নীতি। আমরা কিন্তু পূর্ব নীতিতে মোটেও চোখ দিই না, আমাদের চোখ সবসময় এখন ওয়েস্ট, সেটা ভারতের থ্রুতেই হোক অথবা ভারতকে ডিঙিয়েই হোক। আমাদের এখন মেইন কনসার্ন থেকে, আমরা প্রতি বছর 78 থেকে এই পর্যন্ত আমরা সাফার করছি, ওখানে কিছু হলেই
লাখে লাখে লোককে আমাদেরকে এখানে আশ্রয় দিতে হচ্ছে। এখন তো বলে 12 লাখ, আমি তো মনে করি 14 লাখ হয়ে যেতে পারে, যেই হারে জনসংখ্যা বেড়েছে। হোয়াট ইজ দেয়ার ফিউচার? কী করবো আমরা? তাদেরকে ফেরত পাঠাতে হবে। তারাও তো বাংলাদেশে থাকতে চায় না, অথবা বাংলাদেশে আমরা রাখবোই বা কেন? আজকে এদেরকে রাখবো, কালকে আসাম থেকে এনআরসিতে আরও 2-3-4 লক্ষ, ওরা তো ক্লেম করে 2 কোটি লোক আছে নাকি বাংলাদেশে। তো 2 কোটি লোক আবার আমাদেরকে এইভাবে নিতে হবে আমাদের লোক বলে। সেই কারণে আমি ঠিক জানি না যে আমরা এই যে 1-1.5 বা 2 বছরের মধ্যে যে পরিবর্তনটা হতে যাচ্ছে, নর্থ রাখাইন কিন্তু অলরেডি উইক হয়ে গেছে তাপমাত্রা। নর্থ রাখাইন ফল যদি শীতয়ে যেদিন ফল করবে সেদিন ভাবো যে রাখাইনে আর তাপমাত্রার কোনো তাৎপর্য নাই। তাহলে আমরা কি কোনো প্ল্যানের মধ্যে আছি যে আমাদের এই লোকগুলোকে ফেরত পাঠাতে হলে ইটস নট কোনো উদ্যোগ বা চেষ্টা, নেপেডু, ইট উইল বি ডিসাইডেড ইন শীতয়ে। তো সেই জায়গাতে আমরা কতখানি ভবিষ্যতে এই কথাটা চিন্তা করছি আই ডোন্ট নো। এবং গ্রাউন্ড সিচুয়েশন কিন্তু ভেরি কমপ্লিকেটেড, রিয়েলি কমপ্লিকেটেড। কারণ একদিকে আরাকান আর্মি, তার সাথে আরও কিছু আছে, উপরে চীনের সাথে আবার আরাকান আর্মির একটু গণ্ডগোল লেগে আছে, বিকজ পালেসোয়া নিয়ে যাওয়াতে। এখন আমাদের বর্ডারে কিন্তু কোনো রেগুলার ফোর্স নাই, মানে যেটা বলে না সংবিধান, ওদের সংবিধান মোতাবেক কোনো ওই ফোর্সগুলো এখানে নাই। এখন আরাকান আর্মি আছে আপনার বর্ডারের মধ্যে। সো দেয়ারফর আমরা কীভাবে চিন্তা করছি, আমরা তাদের সাথে কোনো যোগাযোগ করবো কি না, তাদেরকে এমনভাবে আমরা মানে কনভিন্স করতে পারি কি না যে দিজ আর ইয়োর পিপুল, তোমরা যদি এদেরকে না নাও তোমাদেরই সমস্যা হবে, ভিতরে আরেকটি প্রবলেম তোমরা ক্রিয়েট করে রাখবো। তো এগুলো আমি জানি না যে আমরা সেদিকে কোনো চিন্তাভাবনা করছি কিনা। কারণ আমাদের লুক ইস্ট পলিসির আজ পর্যন্ত তো কোনো কার্যকর আমরা দেখিনি। এই প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বোধহয় থাইল্যান্ডে গেলেন। আমার মনে হয় না যে এর আগে থাইল্যান্ডে আমাদের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কখনো গিয়েছিলেন কিনা, গেলেন 6 দিনে। এখন হঠাৎ করে গিয়ে আপনি তো পুরো একটা পলিসি করতে পারবেন না। আপনার পলিসি করতে হলে আপনাকে ইন্ডিয়া যেরকম করে, ভারত যেরকম করছে, তারা তো কালাদান প্রজেক্ট করে মোটামুটি, আমরা কিছুই করতে পারিনি। দেয়ারফর ভবিষ্যৎটা জিওপলিটিক্যালি কিন্তু আমরা একটা খুব ভালো অবস্থাতে নেই। আমরা কি শ্যাম রাখি না কুল রাখি? এখন আমি পেপারে দেখলাম যে আমাদের একটা জয়েন্ট এক্সারসাইজ হবে চায়নার সাথে, এটা প্রথম দি হিস্ট্রি অফ বাংলাদেশ। হ্যাঁ, আবার ওইদিকে কোয়াডের, সরি আইপিএসের কথা বলছি, আইপিএসই বা আমরা কতখানি কী করতে পারি। সো একটা ট্রানজিশনের মধ্যে আমরা আছি। আমার মনে হচ্ছে যে দেখে যে আমরা এখনও আমরা ডিসাইড করতে পারছি না হোয়াট টু ডু। এদিকে গেলে একরকম, ওইদিকে গেলে একরকম, না গেলে আর